তরুণী চোখ বন্ধ করে তার প্রিয় মানুষটার বুকে মাথা দিয়ে তাকে জড়িয়ে রেখেছে, আর তার প্রিয় মানুষটি এক হাত দিয়ে তাকে জড়িয়ে রয়েছে, অপর হাত দিয়ে প্রিয়তমার চুলের ফাঁকে আঙুল ডুবিয়ে দিচ্ছে। প্রিয়তমার কপাল থেকে চুল সরিয়ে দিয়ে একটু পর পর কপালে চুমু খাচ্ছে, আবার গালে চুমু খাচ্ছে। তরুণী চোখ বন্ধ করে মুহূর্তটা নিজের কল্পনায় এঁকে নিচ্ছে আর মনে মনে বিড়বিড় করছে, এই রাত যেন। টুপ করে বিছানা থেকে তরুণী পড়ে গেল। ঘুমের সাথে স্বপ্নটাও অসম্পূর্ণই রয়ে গেল। চারিদিকে মাগরিবের আজারে মুখরিত হয়ে উঠেছে। এই সময় পাখিরা নিজ নীড়ে ফিরছে পরিবারের কাছে। সারাদিনের ক্লান্তি শেষে ব্যস্ত পায়ে বাসার দিকে কেউ কেউ এগিয়ে যাচ্ছে। রাস্তায় ভিড়ের মধ্যে এক তরুণী ভাবলেশীনভাবে হেঁটে চলেছে। চোখ মুখে তার ক্লান্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট। তার কাছে সবকিছুই বিরক্ত লাগছে এই সময়। সে জানে এই বিরক্তি, এই ব্যথা কখনো সারবে না। সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। ভাবতে ভাবতে রাস্তায় এক গাড়ির সামনে কখন সে এসে পড়েছে খেয়ালই করেনি। চালকের হুঙ্কারে তার হুঁশ ফিরলেই সে জলদি রাস্তা পার হয়ে বাসার দিকে এগিয়ে যায়। বাসায় ঢুকে ধপ করে বসে পড়ে, বোতল খুলে ঢকঢক করে পানি খেতে থাকে। পাশ ফিরে দেখে নামাজ শেষ করে উঠে রেডি হয়ে মানবটি বাসা থেকে বের হয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে আবার বসে চোখ বন্ধ করে রইল। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মনের ব্যথা যখন তীব্র হয় তখন সকল ব্যথা সামান্য লাগে। ঠোঁট চেপে কান্না আটকে রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো, আমি কি একটু সুখে দেখা পাবো না? এমন কেন হচ্ছে আমার সাথে? পাগল পাগল লাগে নিজেকে। সেই 5 বছর আগের যন্ত্রণা কেন বারবার নাড়া দেয় আমায়? কি দোষ আমার? প্রশ্নগুলো সামনে থাকা দেওয়ালের দিকে ছুড়ে দিয়ে চোখ বন্ধ করে সে অতীতে ডুব দিল। সকাল 9:30 বাজে। সেই সময় এক কিশোরী তাড়াহুড়ো করে স্কুল ব্যাগ নিয়ে বাসা থেকে নেমে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। কিশোরী হেলে দুলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার 2 বোনই ও তার সাথে তাল মেলাচ্ছে। স্কুলে গিয়ে এই পরিচিত মুখগুলোকে দেখে একগাল হেসে দিল সে। ঈশার দিকে তাকিয়ে মুনিয়া দুষ্টুমির স্বরে বলল, কিরে ঈশা, আজকে এত খুশি লাগছে কেন তোকে? কাহিনী কি মাম্মা? ঈশা বেঞ্চে ব্যাগ রাখে, সেখানে ধপ করে বসে জবাব দিল, তোমার বিয়ে, সেই জন্য এত খুশি আমি, বুঝলা? মুনিয়া ঈশার পাশে বসে বলল, এ মা, আমার বিয়ে আমি জানি না? সত্যি বলতো, আমার কেউ প্রপোজ করেছে নাকি তোকে? ঈশা বিরক্তির স্বরে বলে উঠল, ধ্যাৎ, রাখো তো ফালতু কথা, আগে বলো মেহরিন কোথায়? আসেনি এখনো? পেছন থেকে সায়নী বলে উঠল, না রে ইস্যু, সে তো মক্কার মানুষ, হজই পাই না। স্কুলের সামনে বাসা, আর সে আসে সবার শেষে। কথা শেষ হতেই 3 বান্ধবী উচ্চস্বরে হেসে ওঠে। তা দেখে ক্লাসের বাকিরা আর চোখে তাকিয়ে আবার নিজ নিজ কাজে মনোযোগ দেয়। অভি দৌড়ে ক্লাসে এসে মুনিয়ার বোতল নিয়ে পানি খেতে থাকে। তখনই রক্তিম আসে। মুনিয়া বিরক্ত মুখে বলে, তোর জন্য কি আমি সেই 1 ঘন্টার রাস্তা হেঁটে পানি বই স্কুলে আনি নাকি? অভি মুনিয়ার দিকে চোখ টিপুনি দিয়ে বলে, জানেমান ভালোবাসা মানুষের সাথে থুই তোগারি করতে নিচ্ছি। মুনিয়া অভির পিছে কিল দিয়ে হেসে বলে, হাসিল পোলা। রক্তিম ব্যাগ রেখে সায়নীর পাশে বসে বলে, অভি, তোর যে নতুন গার্লফ্রেন্ড আছে না, দাঁড়া ওকে বলতেছি তোর জানেমানের কথা। ঈশা হঠাৎ বলে উঠল, ওই জুনিয়র মেয়েটা নাকি? কিরে, কবে প্রেম শুরু করলি জানলামও না? অভি জবাব দিল, আরে প্রেম টেম কিছু না, মেয়েটাকে ভালো লাগে জাস্ট। মুনিয়া দুষ্টুমির সুরে উত্তর দিল, তাই নাকি জানেমান? সবাই অভিকে খ্যাপাতে হেসে উঠল। এর মধ্যে মেহরিনও ক্লাসে আসলো। মেহরিন আসার কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে চলে আসে, যার কারণে ওদের আড্ডার সমাপ্তি ঘটে সেখানেই। স্কুলের মধ্যে ঈশাদের বন্ধুত্বের নাম সকলের মুখে মুখে থাকে তাদের কার্যকলাপের কারণে। ঈশা, মুনিয়াভি, রক্তিম, মেহরিন, সায়নী মিলে হলো স্কুলের মধ্যে ফেমাস গ্রুপ। টিফিন টাইমে ঈশাদের গ্রুপের সব মেম্বাররা বসেছে একত্রে টিফিন করার জন্য। 6 জন মানব 2 বেঞ্চে বসে টিফিন খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। অভি হুট করে বলে উঠল, কিরে ইস্যু, কি শুনছি তুই নাকি ওই এলাকার সোহেল সাথে প্রেম করছিস, তাও আবার গভীর প্রেম? কথাটা শুনে ঈশা তেলে বেগুনে জ্বলে উঠল। ওই বদমাশের নাম আমার সামনে নিবি না, বিরক্ত হয়ে গেছি আমি ওর জ্বালায়।
কতগুলো বছর ধরে আমাকে বিরক্ত করছে। ওর জন্য আমি শান্তিতে বের হতে পারি না, রাস্তায় একদম চুইংগামের মতো পেছনে লেগে আছে। আনমনের সায়নী বলে উঠল। হাউ রোমান্টিক। ঈশা চোখ গরম করে সায়নীর দিকে তাকাতেই সায়নী একটা দুষ্টু হাসি দিল। রক্তি মেহরিনের বাটি থেকে রুটি ভাজি নিয়ে মুখে পুরে বলে উঠল। সবই বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না ব্যাটার এত ধৈর্য কই থেকে আসে। তুই কখনো গ্রিন সিগন্যাল দিছিলি নাকি? তোর সাথে নাকি ওর ক্লাস 3 থেকে সম্পর্ক, তারপর হুট করে তুই ব্রেকআপ করছিস? ঈশা চোখ মুখ খুঁচিয়ে বলল। শালা আমাকে ক্লাস 6 থেকে বিরক্ত করে আর পাত্তা না পেয়ে এখন মানুষকে এসব বলে বেড়াচ্ছে। আর আমি ক্লাস 3-তে যে স্কুলে পড়তাম ওই ব্যাটাও ওই স্কুলে ক্লাস 5-এ পড়তো। তখন থেকেই নাকি আমার উপর ব্যাটার কুনজর। শেষ কথাটা ঈশা বেশ চিবিয়ে চিবিয়ে বলল। ঈশার কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে উঠল। মুনিয়া হাসির মধ্যে বলল। যার কপালে ঈশা আছে সেই ব্যাটার কপাল পোড়া। বললেই হলো নাকি, ঈশার মতন এমন সুন্দরী দেখলে যে কেউ কপাল পুড়তে রাজি। মুনিয়ার কথায় ফোড়ন কেটে বলল মেহরিন। রক্তিম নিম্ন স্বরে বলে উঠল। অনেকেই তার প্রেমে পুরে ছাই হচ্ছে, কপাল আর কি জিনিস। একজন বাদে কেউ রক্তিমের কথায় তেমন গুরুত্ব দিল না। সবাই আড্ডায় ব্যস্ত হয়ে উঠল। ঈশা উঠে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে সেটা খুলে একটা পাতা বের করে বেঞ্চে রেখে বলল। পড় তোরা, এটা সুন্দর এক ভালোবাসার কাহিনী। সায়নী ম্যাগাজিনটা হাতে নিয়ে বলল। রং নাম্বার? এটা আবার কেমন নাম? এটা এক প্রেমিক যুগলের কাহিনী, আর ঘটনাটা বাস্তবে ঘটেছে। আমার পড়ে ভালো লেগেছে, তাই ভাবলাম তোদের শোনাই। বলে উঠল ঈশা। একদিন ফ্ল্যাক্সি লোড করার পরে রায়ান দেখলো তার নাম্বারে টাকা আসেনি, তাই সে নাম্বার চেক করে দেখলো নাম্বার ভুল দিয়েছে। বিরক্ত হয়ে দোকানদারকে বললে সে বলে নাম্বারটায় কল দিলে হয়তো টাকা ফেরত পাবে। অনিচ্ছা সত্ত্বেও রায়ান নাম্বারটায় কল লাগায়। অপর পাশ থেকে যখন কেউ হ্যালো বলল, তারপর রায়ান হুঁশে আসে। সে বিস্তারিত বলায় রিনি হেসে বলে, আচ্ছা আমি কালকে টাকাটা পাঠিয়ে দেব। কিন্তু কিসের টাকা আর কি, রিনির কণ্ঠ শুনেই ঘায়েল হয়ে গেছে রায়ান। এই ঘটনার এক সপ্তাহ পর রায়ান আবার সেই নাম্বারে কল দেয়। তখন রিনি প্রথমে তাকে না চিনলেও পরে চিনে নেয়। সেই সময় রিনি নামক তরুণীতে আটকে যায় সে। এভাবেই ফোনে ঘন্টার পর ঘন্টা দুজন কথা বলতে বলতে নিজেদের সম্পর্ক এগিয়ে নেয়। ঘন্টা ফুরিয়ে দিন দিন ফুরিয়ে সপ্তাহ সপ্তাহ ফুরিয়ে মাস গেলে তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যে রিনিকে পাত্রপক্ষ হঠাৎ করেই দেখতে এসে তাকে পছন্দ করে ফেলে আর বিয়ের তারিখ পাকা করে ফেলে। যেহেতু রায়ান এখনও পড়াশোনা করছে, বেকার, তাই চাইলেও রিনি আর সে এক হতে পারবে না। ঈশার গল্প বলার মধ্যেই মেহরিন বলে ওঠে। তাহলে তাদের কি আর দেখা হয় না? অবশ্যই দেখা হয়, তবে সেটা তাদের প্রথম এবং শেষ দেখা ছিল। এরপর তাদের গন্তব্য আলাদা হয়ে যায়। রং নাম্বারের মাধ্যমে তাদের পরিচয় হলেও ভালোবাসা এবং সম্মানের কমতি ছিল না তাদের মধ্যে। আমি তো অবাক হই না দেখে দুটো মানুষ কিভাবে এত ভালোবাসে একে অপরকে। এই যে রিনির হয়তো বিয়ে হয়ে গেছে, কিন্তু রায়ান এখনও তাকে ভালোবাসে। সেজন্যই তাদের পরিচয়ের ঘটনা ম্যাগাজিনে ছাপিয়েছে। আচ্ছা, রিনি কি জানে রায়ান তাদের ভালোবাসার গল্পটা এত সুন্দর করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে? কথাটা বলে ওঠে ঈশা। এর মধ্যেই টিফিন পিরিয়ড শেষের বেল বেজে উঠলে সবাই ক্লাসে যায় ক্লাস করতে, কিন্তু তাদের মনে তখনও রিনি আর রায়ানের ঘটনার রেশ রয়ে যায়। স্কুল শেষ করে বাসায় এসে গোসল করে খেয়ে দিয়ে কোচিংয়ে যায় ঈশা। কোচিং থেকে বাসায় যখন আসে তখন বাসায় সে একা থাকে। রাত বেড়ে যখন 9টার কাটায় যায় তখন বাসার বেল বেজে ওঠে। ঈশা গিয়ে দরজা খুলে দেখে তার ছোট খালা দাঁড়িয়ে আছে। তার পেছনেই সিঁড়ি বেয়ে উঠে আসছে ছোট খালার বড় বোন, তার মেয়ে আর আঙ্কেল। ঈশা দরজা থেকে সরে দাঁড়ালে সবাই ঘরে এসে যার যার রুমে ফ্রেশ হতে যায়। এদের সাথে ঈশা থাকে। নিজস্ব পরিবার বলতে তার বাবা আছে, কিন্তু তার সাথে ঈশার থাকা হয় না সংযত কারণে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এর মধ্যে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর আসে ঈশার জীবনের মোড়। কোচিং শেষ করে সন্ধ্যায় বাসে এসেছে ঈশা। তখন বাসা খালি। এই সময় সবাই বাইরে কাজে ব্যস্ত। রাত 8টা কিংবা 9টা ছাড়া কেউ আসবে না বাসায়। ঈশা রুমে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলো, আজকে একটু স্পেশাল রেসিপি ট্রাই করি, অনেক দিন করা হয় না। এটা ঈশার পুরনো অভ্যাস। বাসায় কেউ না থাকলে রান্নাঘরে এসে যা পায় তা দিয়ে উল্টোপাল্টা রেসিপি বানিয়ে খায়। তবে এই কথা বাসার কেউ জানে না। ঈশা আলু কাটছিল, তখন বাসায় থাকা বাটন ফোনটা বেজে ওঠে। বাসায় নিরাপত্তার জন্য একটা বাটন ফোন রয়েছে,
যেটা দিয়ে শুধুমাত্র ঘরের লোকদের সাথে যোগাযোগ করার জন্য। ঈশা আলু ফেলে রুমে গিয়ে ফোনটা নিয়ে না দেখেই রিসিভ করে হ্যালো বলে। হ্যালো রাকিব, কিরে তোর কোনো খোঁজ খবরই নেই? হুট করে অপরিচিত পুরুষের গলা পেয়ে ঈশা ফোনটা নামিয়ে নাম্বারটা চেক করে দেখে অপরিচিত নাম্বার। ঈশা অবাক হয়ে যায়, কারণ এই নাম্বার বাসার লোক আর তার বন্ধুদের কাছে শুধুমাত্র আছে। তাহলে অপরিচিত এই লোকটা নাম্বার পেল কি করে? ঈশার কোনো উত্তর না পেয়ে লোকটি আবার হ্যালো বলে উঠল। এখানে রাকিব নামক কেউ থাকে না, আপনি ভুল নাম্বারে কল করেছেন। কথাটা বলে ঈশা ফট করে কল কেটে দিয়ে নাম্বার ডিলিট করে দেয়। সে ভেবেছিল আম্মু বা আমি কল করেছে, তাই দ্রুত কল রিসিভ করেছিল। ফোনটা রেখে আবার রান্নাঘরের দিকে এগিয়ে যায় সে। মনে মনে ভেবে নেয় কথাটা কাউকে বলবে না, না হলে দেখা যাবে উল্টো বাসার লোকের কাছে বকা শুনবে। ঈশা নিশ্চিত যেই ছেলেটি কল দিয়েছে সে ইচ্ছে করে উল্টোপাল্টা নাম্বার ডায়াল করেছে, তখনই হয়তো মিলে গেছে তার এই নাম্বারের সাথে। পরের দিন সন্ধ্যায় ঈশা পড়ছিল পড়ার টেবিলে, তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। ঈশার টেবিলে ফোনটা থাকায় সে দ্রুত ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করে। নাম্বারটা অচেনা দেখে রিসিভ করবে নাকি ভাবতে ভাবতে কলটা কেটে যায়। এরপর আবার কল আসে, তখন ঈশা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? হ্যালো রাকিব, কোথায় আপু? ওর একটু ফোনটা দেন। আমি ওর বন্ধু নিশাদ বলছি। ওর কোনো খোঁজ খবরই নেই। আপনি নিশ্চয়ই ওর বোন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠে ফোনের অপর পাশে থাকা পুরুষটি। এবার ঈশা বুঝতে পারে এই ছেলেটি সেই ছেলে যে গতকালকেও কল করেছিল, আবার আজকেও কল দিয়েছে। ঈশা ঠিক করে আজকে এর ইচ্ছে মতো ছাড়বে। শুনুন, এখানে রাকিব নামক কেউ থাকে না, না আমি রাকিবের কেউ হই। আপনাকে গতকালকেও কথাটা বলেছিলাম, তাও কেন বারবার কল দিচ্ছেন? রেগে বলে ঈশা। কি বলেন আপু, এটা তো রাকিবের নাম্বারই। আপনি নিশ্চয়ই মজা করছেন তাই না? রাকিবের বড় বোন আছে সেটা আমি জানি। ছেলেটির কথা শেষ করার পূর্বেই ঈশা লাইন কেটে দেয়। কল কেটে রাগে গজগজ করতে থাকে ঈশা। তখনই তার ছোট খালা পাশের রুম থেকে এসে বলে, কি রে, কে কল দিয়েছিল? রেগে আছিস কেন? আরে জানো আম্মু, কি বলবো, এক পাগল খালি কল দিয়ে রাকিব না সাকিব তাকে খুঁজে। এরপর বিস্তারিত ঘটনা ঈশা তার ছোট খালাকে বলে। ঘটনা শুনে তার ছোট খালা হাসতে হাসতে বলে, দে তো নাম্বারটা দেখি কে। ডিলিট করে দিয়েছি নাম্বারটা। আর শোনো, আমি কে সব বলো না, ভুল বুঝবে আমাকে। ছোট খালার লুকায়িত ফোনটায় কল আসায় সে সেটা নিয়ে বারান্দায় চলে যায় কথা বলতে। আর যাওয়ার আগে বলে যায় সেই বিষয়ে তার বড় বোনকে কিছু বলবে না। বাসাটায় দুটো বেডরুম, একটা ছোট্ট গেস্ট রুম, একটা ডাইনিং এবং বসার রুম একসাথে। দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে দুই বেডরুমে। ঈশার বড় খালা যেই রুমে থাকে সেই রুমে একটা বারান্দা রয়েছে। ঈশা বেশ কিছু বছর হয়েছে এই বাসায় থাকে। 3 বছর আগেই তার ছোট খালাও গ্রাম থেকে শহরে নিজের বোনের কাছে আসে ভালো জীবনের আশায়। ঈশা তার ছোট খালাকে আম্মু আর বড়জনকে আম্মি ডাকে। আজকে বাসায় ছোট খালা আর ঈশা রয়েছে। একটু পরই বড় খালা তার মেয়ে আর বর আসবে বাসায়। ঈশার নিরিবিলি বাসাটা অনেক ভালো লাগে। কোনো চিল্লাচিল্লি নেই, কত শান্তি। অথচ বাসায় খালার মেয়ে মিলি থাকলে সব সময় চিল্লাপাল্লা লেগেই থাকে। মিলি সারাক্ষণ সুযোগ খোঁজে ঈশাকে আর ছোট খালাকে তার মায়ের কাছে বকা শোনানোর। রাতে খাওয়া শেষে ঈশা বিছানায় মশারি ঠিক করছে। এই রুমে রাতে ঈশা আর তার ছোট খালা থাকে। মিলি তার বাবা মায়ের সাথে ঘুমায়। সবাই বসার রুমে টিভি দেখছে। এখন আর ঈশা রুমে লাইট নিভিয়ে বিছানায় বসে আছে। তখনই বাটন ফোনটার আলো জ্বলে ওঠে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে রং নাম্বারে সেই ছেলেটা কল দিয়েছে। ঈশার গলা শুকিয়ে আসে এই সিচুয়েশনে। সে কি করবে ভাবতে ভাবতে কল কেটে যায়। কল কাটার পর আবার কল আসে। ঈশা বুঝে যায় কল রিসিভ না করলে তার নিস্তার নেই। তাই সে রিসিভ করে কানে ফোন নিয়ে ছোট করে বলে, হ্যালো। অপর পাশ থেকে ছেলেটা বলে, আপনার সাথে একটু কথা বলা যাবে? শুনুন, এত রাতে অচেনা এক ছেলে কল দিয়েছে। এটা আমার বাড়ির লোক জানলে আমার উপর তুল কালাম হবে। আপনি দয়া করে কল দিয়েন না এখন। ফিসফিস করে কথাগুলো বলে ঈশা। আচ্ছা, আর কল দিয়ে এখন বিরক্ত করব না। কথাটা বলে কল কেটে দেয় ছেলেটি। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলায়। তখনই ফোনে মেসেজ আসে। ঈশা মেসেজ ওপেন করে দেখে অচেনা সেই ছেলেটার নাম্বার থেকে মেসেজ। আমার বন্ধু রাকিবের সাথে আমার কথা হয়েছে আর নিশ্চিত হয়েছি ভুলে তাকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়েছি। আমি খুবই দুঃখিত ঘটনাটির জন্য। আশা করি আপনি আমার উপর আর রেগে নেই। মাফ করে দিয়েন আমাকে কল দিয়ে বিরক্ত করার জন্য। মেসেজ পড়ে ঈশা রিপ্লাই করে, জান, দিলাম মাফ করে।
তবে পরের বার কাউকে কল দিলে নাম্বার ভালোভাবে চেক করে কল দেবেন। ভুল করে যদি ভালো কিছু হয় তাহলে খুব ভুলই ভালো। এই যে ভুল করে কল দিয়ে আপনার মতো একজন রাগী সুন্দরী মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। তা মিস রাগিনী, আপনার নামটা জানতে পারি? মেসেজটা পড়ে ঈশা বিরক্ত নিয়ে রিপ্লাই করে, আমি মোটেও রাগি না, আর আমি আপনার সাথে পরিচিত হতে ইচ্ছুক না। সেটা সময় বলে দিবে। তবে আমি কিন্তু আপনার রাগী রাগী ভয়েসটা আবারও শুনতে চাই মিস রাগিনী। আমার নাম রাগিনী না। তাহলে আপনার নামটা কি মিস? ঈশা মেসেজটা দেখে আর কোনো রিপ্লাই করে না। সবগুলো মেসেজ ডিলিট করে ফোনটা মাথার কাছে রেখে শুয়ে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11:45 বাজে। তাই সে ঘুমানোর কথা চিন্তা করলো। সকালে আবার স্কুল আছে, জলদি উঠতে হবে। ঈশা, ঘুমাইছিস? না, আমি শুয়েছি। ঘুমাবো। শোয়া থেকে উঠে বসে জবাব দিল ঈশা। শোন, তোর স্কুল থেকে কল এসেছিল, বকেয়া বেতন পরিশোধ করতে বলেছে। সামনে নাকি পরীক্ষা আছে। তোর বাপকে কল দিয়ে বল টাকা পাঠাতে দ্রুত। মেয়েকে অন্যের ঘাড়ে বসিয়ে নিজে নিশ্চিন্তে রয়েছে। লোকটার লজ্জা শরম নেই। মেয়ে বড় হচ্ছে, সেদিকেও তার খেয়াল নেই। আমি যদি তোকে না আনতাম তাহলে এতদিনে পচে মরতি। বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় হেলেনা। আচ্ছা, আমি কালকে দিনে কল দিব, এখন ঘুম পেয়েছে অনেক আমার। কথাটা বলেই ঈশা শুয়ে পড়লো আর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো। মন খারাপ করিস না, জানিসই তো বড় আপা কেমন। আরে না, মন খারাপ করি না এখন আর এসব নিয়ে। তোমার কলেজের কি অবস্থা? কেমন লাগে ক্লাস? ছোট খালাকে উদ্দেশ্য করে বলল ঈশা। এই তো ভালোই চলছে, তোকে একদিন নিয়ে যাব ক্লাসে, এখন ঘুমা। ঈশার খালা একটা প্রাইভেট কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। ওপরে ওপরে ঈশার প্রতি দরদ থাকলেও সে কেন যেন ঈশাকে হিংসা করে। সকালে ঘুম থেকে উঠে ঈশা দেখলো সেটা অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। এই যে মিস, নামটা বললেন না যে? মিস, আপনি কি আবার রাগ করেছেন নাকি? মিস, আপনার উত্তরের অপেক্ষায় আছি আমি। আপনি কি ঘুমিয়ে গেছেন? গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। সবগুলো মেসেজ পড়ে ঈশার হাসি পেল। শেষের মেসেজটা এসেছে রাত 2:50-এ। মেসেজের সময়টা দেখে ঈশা ভাবলো, ছেলেটা কি ঘুমায় না? আজ ভ্যালেন্টাইন্স ডে, অবশ্য আজকে আরেকটা স্পেশাল ডে। সেটা হলো আজ রক্তিমের জন্মদিন। রক্তিমের গ্রুপের সবাই রক্তিমের জন্য উপহার এনেছে, আর ক্লাসের বাকিরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। গিফট কিনতে গিয়ে ঈশা একটু লেট করে ক্লাসে আসলো। মনে মনে ভাবছে বাকিরা কি দেবে রক্তিমকে, আর ঈশার উপহার পছন্দ হবে কিনা। রক্তিমকে সারপ্রাইজ টিফিন টাইমে দেবে তারা 5 জন মিলে, এটা সবাই পরামর্শ করলো। অবশ্য রক্তিম এই বিষয়ে কিছু জানে না। ক্লাস টাইমে মেহরিন, মুনিয়া আর শাহিনীকে দেখে ফিসফিস করে রং নাম্বারের ঘটনাগুলো বলতে থাকে ঈশা। ঘটনা শুনে আমার কেন জানি এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। কিছুদিন আগেই তুই আমাদের ম্যাগাজিনের সেই রং নাম্বারের ঘটনা বলেছিলি, আর সেরকম ঘটনা তোর সাথে ঘটতে ব্যাপারটা মোটেও কাকতালীয় মনে হচ্ছে না। আমারও মনে হচ্ছে ডাল মে কুছ কালা, সাদা হে, বলে ওঠে শাহিনী। ঈশা, তুই বিষয়টা নিয়ে ভালোভাবে ঘেঁটে দেখ, কোনো রহস্য থাকলে নিশ্চয়ই বেরিয়ে আসবে। কোনো সাহায্য লাগলে বলিস, আর বাদর টুতুকে এই ঘটনা বলার দরকার নেই। ঈশার উদ্দেশ্যে বলে মেহরিন। 3 জনের কথা শুনে ঈশা ভাবতে শুরু করে, আসলে কি ঘটনাটা স্বাভাবিক নয়? কেউ কি মজা করছে তার সাথে? কি রহস্য রয়েছে এই রং নাম্বারের পেছনে? জানতেই হবে আমাকে। টিফিন টাইমে অভি কেক নিয়ে এসেছিল, সেটা নিয়ে রক্তিমকে সবাই সারপ্রাইজ দিয়েছে। জন্মদিনটা অনেক ভালোভাবেই পালন করে সকলে মিলে। ঈশাদের গ্রুপের কারো জন্মদিন আসলে ঈশা অনেক খুশি হয়। দিনটা অনেক বেশি আনন্দ কাটাতে পারে সেই জন্য। রক্তিমের জন্মদিন যে ভালোবাসা দিবসের দিন, এটা কেউই প্রথমে বিশ্বাস করতে পারেনি। প্রথম যখন ক্লাস 9-এ রক্তিম জানায় ভালোবাসা দিবসে রক্তিমের জন্মদিন, তখন সবাই মজা ভেবে কথাটা উড়িয়ে দেয়। পরে অবশ্য জন্ম নিবন্ধন দেখায় রক্তিম, তখন সবাই বিশ্বাস করে নেয়। স্কুল থেকে বাসায় এসে ঈশা আগে ফোন চেক করে, কিন্তু দেখে সেই নাম্বার থেকে আর কোনো মেসেজ আসেনি। রাতে খাওয়া শেষে ঈশা টিভির রুমে না বসে সোজা নিজের রুমে বসে বিছানা ঠিক করতে শুরু করে। পেছন থেকে মিলি এসে বলে, কি ব্যাপার আপু, এত জলদি বিছানা করছো? এত ঘুমাও কেন তুমি? ঈশা বিরক্ত মুখে কিছু বলবেই তার আগে মিলির বাবা হৃদয় খান এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে আঙ্কেল, ঘুমোবো এখন ভাবছি। আমতা আমতা করে জবাব দেয় ঈশা। পড়াশোনা নেই তোর, সামনে এসএসসি পরীক্ষা, আর তুই পড়ে পড়ে ঘুমাস?
এখন তো একটু পড়লেও পারিস। সন্ধ্যায় পড়েছি আর সকালে জলদি উঠে বসার চেষ্টা করব। কি ব্যাপার, তোমরা বাপ মেয়ে এই রুমে ঈশার সাথে কি আলোচনা করো? হুট করে রুমে এসে জিজ্ঞেস করে মিসেস হেলেনা। ঈশা প্রচণ্ড বিরক্ত হয়। সকলে এই রুমে এসে ভিড় করায় কারণ ছেলেটা আজকে কোনো কল দেয়নি। এখন যদি কোনো কল অথবা মেসেজ দেয় ঈশা কিভাবে সামলাবে বিষয়টা? কিছু না। কথাটা বলে হৃদয় খান ঈশার পাশে থাকা বাটন ফোনটা নিয়ে কতক্ষণ ঘাটাঘাটি করে রেখে সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে, মশারি টানায়। ঠিক রাত 11টায় ফোনের আলো বেজে ওঠে। ঈশা বিছানায় বসেছিল আর একটু পর পর ফোন চেক করছিল। যেহেতু ফোন সাইলেন্ট করেছে তাই ফোনের আলো জ্বলে উঠেছে সেটা ঈশা খেয়াল করেনি। ফোনটা হাতে নিয়ে ঈশা দেখল সেই অচেনা নাম্বার থেকে 10 মিনিট পূর্বে মেসেজ এসেছে। মিস, আজকে আমার জন্মদিন, উইশ করবেন না? সন্ধ্যায় কল দিতে পারিনি, বন্ধুদের সাথে ছিলাম সেই জন্য। মেসেজটা পড়েই ঈশার মাথা চক্কর দিয়ে ওঠে। সাথে সাথে সে রক্তিমকে কল দিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করে, তুই আমার নাম্বার কারে দিছিস? সোজা সাপটা উত্তর দে রক্তিম। মানে আমি কারে নাম্বার দিব? কেন দিব? জানিস না কিছু? নাটক করছিস আমার সাথে? কোন ছেলেকে নাম্বার দিছিস যে 2 দিন ধরে দিয়ে রং নাম্বারে কল দিয়েছে? এমন নাটক করছে। আমার এই বাসার নাম্বার শুধু তোদের 5 জনের কাছে আছে। মেয়েগুলো কখনোই নাম্বার দেবে না। হয় তুই দিয়েছিস, না হয় অভি দিয়েছে। শুধুমাত্র সন্দেহর বশে তুই এসব বলছিস? তোর কাছে প্রমাণ আছে আমি দিয়েছি নাম্বার? তোর আজকে জন্মদিন ছিল, আজকে সেই অচেনা ছেলেটার জন্মদিন কিভাবে হয় বল? বোঝা আমাকে। এত কাকতালীয় ঘটনা ঘটা অসম্ভব। সবচেয়ে তোদের প্ল্যান আমি ভালোই বুঝতে পারছি। তোরা আমাকে ঘিরে নাটক সাজিয়েছিস। রেগে বলে ঈশা। রক্তিমের কথা শেষ হওয়ার পূর্বেই ঈশা কল কেটে দেয়। সে সবই বুঝতে পারছে রক্তিম বা অভি নাম্বার দিয়েছে, তবে এর শেষে সে দেখে ছাড়বে। যদি তার বন্ধুরা এর পেছনে থেকে থাকে তাহলে ঈশা কাউকে ছাড়বে না। ঈশা কথাগুলো ভাবতেছিল, তখনই অচেনা ছেলেটা কল দেয়। ঈশা রিসিভ করে বলে, কল দিয়েন না, আমি মেসেজ করছি। জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। আজকে আমার এক বন্ধুরও জন্মদিন ছিল। বিষয়টা অনেক কাকতালীয় না? ইচ্ছে করে ঈশা এমন একটা মেসেজ দিয়েছে। সে ভেবে নেয় অচেনা ছেলেটার সাথে সে নাটক করবে, ওর মুখ থেকেই সব বের করবে। আপনার বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা আমার পক্ষ হতে। পৃথিবী ছোট, আর এই ছোট পৃথিবীতে এমন কত কাকতালীয় বিষয় ঘটে থাকে তা আপনার আমার কল্পনার বাহিরে। মিস, আপনি কি আমার জন্মদিন নিয়ে সন্দেহ করছেন? এবার ঈশার সন্দেহ পাকাপোক্ত হয়। সে শিওর এসবের পেছনে রক্তিমের হাত আছে। বিশ্বাস করেছি, হতেই পারে। একদিনে জন্মদিন, এটা বড় বিষয় না। আপনার নামটা জানতে পারি মিস? বারবার মিস বলতে কেমন জানি লাগছে। আমার নাম রাত্রি। আপনার? নিশাত হাসান। কিসে পড়েন আপনি? 10ম শ্রেণীতে। আপনি? এসএসসি পরীক্ষা চলছে আমার, দোয়া করবেন আমার জন্য। কোন গ্রুপে পড়ছেন? কি রে, ঘুমাসনি ঈশা? হুট করে ছোট খালার কণ্ঠ পেয়ে ঈশা তাড়াহুড়ো করে ফোনটা লুকিয়ে বলে, জলদি শুয়েছি তো তাই ঘুম আসছে না। তোমার টিভি দেখা শেষ? হ্যাঁ। ঈশা কথা না বাড়িয়ে মেসেজ দেয়। আমি যতক্ষণ না মেসেজ দিব, বাড়তি কোনো মেসেজ দেবেন না। দিনে ভুলেও কল দেবেন না, আর সন্ধ্যায় আমি মেসেজ দিলে কল দেবেন। ঠিক আছে, তবে আমরা কি বন্ধু হতে পারি? দেখা যাক। সকল মেসেজ কল লিস্ট ডিলিট করে ফোনটা মাথার পাশে রেখে ঈশা ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাসে গিয়ে মেহরিন মুনিয়া সায়নীকে ডেকে বিস্তারিত ঘটনা বলে গত রাতের। রং নাম্বারের কল আসা স্বাভাবিক হলেও দুজনের একই দিনে জন্মদিন হওয়াটা একটু বেশি কাকতালীয় লাগছে। ঘটনা শুনে বলে মেহরিন, আমার মনে হয় না রক্তিম কাউকে তোর নাম্বার দিতে পারে। কাজটা অভিরই হতে পারে। তোর মনে আছে একবার তুই আর রবি বাজি লেগেছিল যে স্কুল লাইফে তুই প্রেম করবি না? মনে হচ্ছে ওই কাউকে তোর নাম্বার দিয়েছে। কথাগুলো বলে ওঠে সায়নী। আমার মনে হয় না রক্তিম এই কাজ করতে পারে। অভির কাজ হবে এটা। ওরে তো চিনিসই, কত ফাজিলও। সায়নীর কথার সাথে একমত হয়ে বলে মেহরিন। হুট করে মুনিয়া বলে, কি করবি তুই এখন? বন্ধুদের মধ্যে ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। আর কাজটা ওরা করেছে তুই তো একদম শিওরও না। এমনও হতে পারে সত্যি রং নাম্বারে কল এসছে। তোর কি আমাকে বলদ মনে হয়? ছেলেটা ইচ্ছে করে কল মেসেজ দিচ্ছে সেটা আমি নিশ্চিত, আর এর পেছনের রক্তিম অভি কারোর হাত আছে সেটা আমি শিওর। এমনও হতে পারে দুজন মিলেই প্ল্যান করে কাজটা করেছে আমাকে নিচু দেখানোর জন্য। রেগে কথাগুলো বলে ঈশা। তুই নাম্বারটা ব্লক করে দে, কাহিনী শেষ। সায়নী কথাটা বলে।
এখন তো আমি ভুলেও এটা করব না। ওই ছেলে নিজে আমাকে বলবে এই ঘটনার পেছনে মাস্টার মাইন্ড কে। রাগ কন্ট্রোল করে কথাটা বলে ঈশা। হ্যাঁ ঈশা, তুই নাটক চালিয়ে যা ছেলেটার সাথে, ওর মুখ থেকে সত্যিটা বের করবি, আমি আছি তোর সাথে। ঈশার কাঁধে হাত রেখে বলে মেহরিন। ওই দিন রক্তিম কিংবা অভি কারোর সাথে কথা বলেনি ঈশা। রক্তিম অনেক চিন্তা করেছে, কিন্তু ঈশা বারবার রক্তিমকে এড়িয়ে গেছে। কলিং বেলের শব্দে ঈশার ঘুম ভেঙে যায়। চোখ কসলাতে কসলাতে ঈশা পাশে তাকিয়ে দেখে ফোনটা বাজছে। বাবা কল করেছে, তার মানে কলিং বেলও বাবা বাজাচ্ছে। কথাগুলো বিড়বিড় করতে করতে ঈশা দৌড়ে গিয়ে দরজা খোলে। কি ব্যাপার, কলিং বেল দিলাম খবর নাই তোমার, ফোন কল দিলাম তাও সেম অবস্থা, কই থাকো তুমি? এ কি টিউশন থেকে এসে জামাটাও পাল্টাও নেই? সেই যে মাগরিবের নামাজ শেষ হতে আমি বাসা থেকে বের হয়েছি, এখন বাজে রাত 10টা, কিন্তু তুমি এখনও সেম অবস্থায় আছো, মনে হয় গভীর ঘুমেছিলে। ঈশাকে বকতে বকতে বাসায় ঢোকে সুলতান সাহেব। ঈশা কিছু না বলে নিজের রুমের দিকে যায় আর ভাবতে থাকে কেন সে এত বছর বড় অতীতের কথা ভেবে কষ্ট পায়। বর্তমানে ঈশা একটা ন্যাশনাল ভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়ছে। পুরো বাসায় ঈশার বাবা, ঈশা আর দুটো বিড়াল থাকে। একটি বিড়ালের নাম টিনু, অপরটির নাম মিনু। রাতে খাওয়া শেষে ঈশা শুয়েছে, সঙ্গে তার বিড়াল দুটোর একটি মিনু, সে সবসময় ঈশার সাথে সাথে থাকে। মিনু এসে ঈশার পাশ ঘেঁষে শুয়েছে, আর অপর বিড়ালটি তিনু ঈশার মাথার কাছে বসে আছে। টিনু একটি মুড়ি বিড়াল, তাতে তার ইচ্ছে ছাড়া স্পর্শ করলে সে রেগে যায়। ঈশা মিনুর গায়ে হাত বোলাচ্ছে আর ভাবছে সেদিন যদি সত্যি ঈশার জেদ না করে ঠান্ডা মাথায় রক্তিমকে জিজ্ঞেস করতো তাহলে এত ঘটনা ঘটতো না। সায়নীর কথা ঈশার শোনা উচিত ছিল। সেটাকে ব্লক দিলে আজকে জীবন হয়তো অন্যরকম হতো ঈশার। সত্যি কি তাই? রাত 2টো বেজে গেছে, ঈশার ঘুম আসছে না। তাই সে বিছানা থেকে উঠে পাশে থাকা বোতল নিয়ে পানি পান করলো। পানি পান করে ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল। ওয়ার্ড্রপ থেকে ডায়েরি বের করে নিঃশব্দে বিছানায় এসে বসলো। ফোনের আলো জ্বালিয়ে দেখে নিল বিড়াল দুইটা জেগেছে কিনা। বিড়াল দুটাকে ঘুমাতে দেখে ঈশা ডায়েরি খুলে লেখা শুরু করলো। তোমায় দেখার তৃষ্ণা জেগেছে, মন করছে হাহাকার, তুমিহীনা জগৎ আমার পুরো অন্ধকার। লিখতে লিখতে ঈশার আবার সেই 2017 সালে ফিরে গেল। হেলেনা আক্তার ও তার হাজবেন্ড হৃদয় খান ভিন্ন দুটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে কর্মরত রয়েছে। তবে ইনকামের দিক দিয়ে হেলেনা আক্তার এগিয়ে রয়েছেন তার হাজবেন্ডের চেয়ে, যার কারণে সংসারের কর্ত্রী সে। সংসারের সকল সিদ্ধান্ত সে নাই। হৃদয় খানকে 2 পয়সারও দাম দেয় না। হেলেনার ছোট বোন রুনা এবং তার বোনের মেয়ে ঈশা বাসায় পার্মানেন্টলি থাকে। এই বিষয়টা হৃদয়ের মোটেও পছন্দ না। মাঝে মাঝে হেলেনার ছোট ভাই সাব্বিরও এসে বেশ কিছুদিন থাকে, তবে হৃদয় খানের শরীরে জ্বালা ধরে যায়। সে চায় না হেলেনার পরিবারের কেউ এসে থাকুক। রাগগুলো সমস্ত মনে চেপে রাখে, কারণ হেলেনা তার চেয়ে বেশি ইনকাম করে। কিছু বলতে গেলে উল্টো তাকেই বাসা থেকে বের করে দিবে। তবে হৃদয় খান সুযোগ পেলে ঈশাকে ইচ্ছে মতো ঝেড়ে নিজের মনের আয়েশ মেটায়। মেয়েটা তার মেয়ের থেকেও বেশি বুদ্ধিমতী। পড়াশোনা, খেলাধুলা সহ স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় ঈশা পুরস্কার পায়, অথচ তার মেয়ে ক্লাস 4-এ পড়েও গণিতে ফেল করে। হৃদয় খান আজকে বাসায় কাজ, হাসপাতাল থেকে জলদি চলে এসেছে। বাসায় এসে থাকে ঈশা আর তার মেয়ে মলি কোচিংয়ে। বাসায় নিচতলায় বাড়িওয়ালা ছেলে কোচিং সেন্টার খুলেছে, সেখানে ঈশা আর মলি পড়ে। কোচিং শেষে ঈশা আর মলি বাসায় এসে কলিং বেল দিলেই হৃদয় সাহেব দরজা খুলে দেয়। বাসায় হৃদয় সাহেবকে দেখে ঈশা মোটেও খুশি নয়। ভেবেছিল বাসায় এসে মলিকে পটিয়ে একটু টিভি দেখে রিল্যাক্স হবে, কিন্তু হৃদয় সাহেব বাসায় থাকায় ঈশা এখন টিভির আশেপাশেও যেতে পারবে না। ঈশা যদি কথা অমান্য করে টিভি দেখতে বসে, হৃদয় সাহেব মিসেস হেলেনাকে কল দিয়ে নালিশ করবে। টিভির চিন্তা বাদ দিয়ে ঈশা হাত মুখ ধুয়ে বাটন ফোনটা খুঁজতে লাগলো। যদি কোনো কল মেসেজ এসে থাকে আর সেটা হৃদয় সাহেবের হাতে পড়ে যায়, তাহলে তো ঈশার আজকে 12টা বাজবে। ফোনটা হাতে নিয়ে দেখলো কোনো কল মেসেজ আসেনি। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুমে বসে ঈশা জীববিজ্ঞান পড়ছে আর ড্রয়িং রুমে মিলি আর তার বাবা টিভি দেখছে। ঈশার রুমের দরজাটা খোলা। সে চাইলেও এখন দরজা লাগিয়ে বসতে পারবে না হৃদয় সাহেবের ধমকের ভয়ে। বইয়ের পাশে থাকা ফোনটা জ্বলে উঠল। ঈশা তাকিয়ে দেখলো মেসেজ এসেছে। ফোনটা হাতে নিয়ে দেখলো নিশাত নামক সেই অচেনা ছেলেটি মেসেজ করেছে। বিগত 6 দিন যাবৎ নিশাতের সঙ্গে ঈশা কল কিংবা মেসেজে আলাপ করেছে। ঈশা নিজের সম্পর্কে নিশাতকে সত্য মিথ্যা মিশিয়ে বলেছে। নিজের নাম বলেছে রাত্রি।
বাসায় বাবা মা আছে এইটুকু মিথ্যা হলেও সে যে গাজীপুর থাকে এবং 10ম শ্রেণীর ছাত্রী এটা সত্যি বলেছে। সে আসলে নিশাতের হাবভাব বুঝতে চাচ্ছে ভালো করে। আসলে ছেলেটার উদ্দেশ্য কি সেটাই ঈশা জানতে চাচ্ছে। নিশার সম্পর্কে যতটুকু বলেছে তা হচ্ছে নিশাত এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে হোস্টেলে থাকে উত্তরায়, সেখানেরই একটা স্কুলে পড়ে। তার বাসায় বাবা মা আর বোন রয়েছে, তারা থাকে কালিয়াকৈর। নিশাতের মায়ের নাকি একটু মাথার সমস্যা রয়েছে, তাই নিশাত হোস্টেলে থাকে। কল দিতে পারি এখন?